বিপুল উৎসাহ উদ্দীপনা আর অসুর বিনাশের আরাধনায় দুর্গোৎসবের মহাষ্টমীতে কুমারী পূজা উদযাপন হয়েছে রামকৃষ্ণ মিশনে। ভক্তরা কুমারী দেবীকে প্রণাম করে নিজেদের সুখ শান্তি এবং দেশের মঙ্গল কামনা করেন। দেবীর আগমনের এই সময়ে দেশ এবং জাতির মঙ্গল কামনা করেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের স্বামী মহারাজ অধ্যক্ষ পূর্ণাত্মানন্দ। রাজধানীর রামকৃষ্ণ মিশনে এবার কুমারী রূপে 6 বছরের লাবণ্য চ্যাটার্জিকে পূজা করা হয়। এদিন কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অষ্টমী তিথিতে প্রতিটি নারীর মাঝেই দুর্গা মাতৃরূপে প্রস্ফুটিত হন, আর তাই মায়ের রূপে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাকে পবিত্র মেনে দেবীর আসনে বসিয়ে পূজা করা হয়। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প এবং বাতাস, এই 5 উপকরণে কুমারী মায়ের পূজা করা হয়। মহাষ্টমীর পূজার আনুষ্ঠানিকতা হয় 16টি উপকরণ দিয়ে। এছাড়া মহাষ্টমী উপলক্ষে সন্ধ্যায় সন্ধি পূজা হবে। সবাই ভালো থাকুক। বলে দাও, সবাই ভালো থাকুক। সবাই ভালো থাকুক। সকলকেই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মানুষের কাছে আজকের এই অনুষ্ঠানের সংবাদটি ঠিকমতো পৌঁছে দেবেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং আপনাদের যে সহযোগিতা আমরা পেলাম এতক্ষণ ধরে, তার জন্য আপনাদের সবাইকেই আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রামকৃষ্ণ মঠ ঢাকা, শতাব্দী প্রাচীন নয়, শতাব্দীর থেকেও বেশি প্রাচীন এই প্রতিষ্ঠান আপনাদেরকে জানাচ্ছি সেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, শারদীয়া উৎসব উপভোগ করবেন, সপরিবারে সবান্ধবে সবাই ভালো থাকবেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্গাপূজা নিয়ে গুজবের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। এখন পর্যন্ত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তেমন বড় কোনো বিপত্তি হয়নি বলে জানান তিনি। সকালে এক সংবাদ সম্মেলনে আইজিপি আরও বলেন, দেশ নির্বাচনের দিকে এগিয়ে গেলেও একটি গোষ্ঠী সেটা বানচালের চেষ্টা করছে। আমরা একটা ট্রানজিশনাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং অত্যন্ত সামনে আমাদের একটা বড় একটা অনুষ্ঠান, জাতীয় জীবনে আমাদের জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন এই পরিবেশটা আপনারা জানেন যে এটা ব্যাহত করার জন্য দেয়ার আর সো মেনি এলিমেন্টস। সমাজ অস্থির হলে সেই গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন জন্য। পরাজিত শক্তি নাশকতা ঐক্যবদ্ধ জনগণ মোকাবেলা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে রিজভী বলেন, বাংলাদেশে আর কখনো অন্য দেশের দাদাগিরি মেনে নেবে না। হাজার বছরের সম্প্রীতির বন্ধন নিয়ে দেশ আজও এগিয়ে যাচ্ছে জানিয়ে বিএনপির নেতা আরও বলেন, কোনো আঘাতই এই সম্প্রীতি ভাঙতে পারবে না। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দেবী দুর্গার উপাসনার মহা অষ্টমী উদযাপিত হচ্ছে সারা দেশে। অষ্টমী পূজার মূল আকর্ষণ ছিল এই কুমারী পূজা। এদিন ফুল, জল, বেলপাতা, ধূপ, দ্বীপ সহ ষোড়শ উপাচারে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা। পূজা উপলক্ষে মণ্ডপ এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। সিলেটে এবারই প্রথম মহা অষ্টমীতে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। দক্ষিণ সুরমার জৈনপুরে মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে মঙ্গলবার সকাল 10:30 থেকে শুরু হয় কুমারী পূজা। বরিশালে ফলাহার নিয়ে মন্দিরে অষ্টমী পূজার অঞ্জলি দেওয়ার জন্য উপস্থিত হন ভক্তরা। বরিশাল নগরী এবং জেলা মিলিয়ে এবার 640টি মণ্ডপে হচ্ছে পূজা। বিশ্ব মা জননীর কাছে প্রার্থনা করেছি দেশ ও জাতি মঙ্গলের জন্য, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে, এটাই আমাদের মার কাছে চাওয়া। ময়মনসিংহের মন্দিরে মণ্ডপে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ সহ নানা আচারে মহা অষ্টমী উদযাপন হয়। ঢাকঢোলের শব্দ ও উলুধ্বনিতে মুখর ছিল প্রতিটি মণ্ডপ। দেশ ভালো থাকে, সবাই আনন্দের সহিত ঘুরতে পারে, দেশের মানুষ যেন সবাই ভালো থাকে, সুন্দর থাকে। মৌলভীবাজারে সকাল থেকে জেলার 1010টি মন্দির ও মণ্ডপে দেবীর মহাস্নানের মাধ্যমে শুরু হয় মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। এছাড়াও পূজা অর্চনার মধ্যে ছিল 108টি পদ্ম অর্পণ ও সন্ধি পূজা। আমরা খুব সাড়ম্বরে পরিবার পরিজন নিয়ে দুর্গোৎসব পালন করছি। তো মা এসেছেন আমাদের মাঝে, আমরা খুব আনন্দ করছি, খুব উপভোগ করছি। মানিকগঞ্জে চণ্ডী পাঠের মধ্য দিয়ে অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলায় এবার মোট 553টি পূজা মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব। কুমিল্লায় সকাল 11টার দিকে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি নেন ভক্তরা। পূজা শেষে হাতের মুঠোয় ফুল, বেলপাতা নিয়ে ভক্তরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে অঞ্জলি দেন দেবীর পায়ে।
কুমিল্লা জেলায় 818টি পূজা মণ্ডপ ও মন্দিরে এবার দুর্গাপূজা হচ্ছে। নাটোরে মায়ের পায়ে অঞ্জলি দিতে সকাল থেকেই শহরের সবগুলো মণ্ডপে ছিল নানা বয়সী পূজারী ও ভক্তদের ভিড়। নাটোরের রানী ভবানীর রাজবাড়িতে সর্বমঙ্গলা মন্দিরে হয় কুমারী পূজা। প্রতিটা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াইলাম, ভালো ছিল পরিবেশটাও। হ্যাঁ, মায়ের কাছে আমাদের প্রার্থনা আমরা যেন আর 2 দিন পুজো আছে, আমরা খুব সুন্দরভাবে আমাদের পুজো পরিচালনা করতে পারি। যশোরের রামকৃষ্ণ মিশন আশ্রমে সকালে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। শঙ্খ, ঘণ্টা ও উলুধ্বনির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাকে কুমারী রূপে অর্ঘ্য দেয়া হয়। আকুল নিবেদন মায়ের কাছে যে আমাদের সকলের মনস্কামনা মা পূর্ণ করে জগতে যেন শান্তি ফিরিয়ে আনুন। আমরা সবাই যেন ভালো থাকি, মা যেন আমাদের সবাইকে ভালো রাখেন। পূজা উপলক্ষে মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। হাসিবা আলী বর্ণা, ৭১। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে কোনো হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদ মাধ্যম জিটিওকে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিও। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর প্রকাশ করা। সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ নানা বিষয়ে কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ রোহিঙ্গা সম্মেলন। উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। রোহিঙ্গা, মুসলিম এবং মিয়ানমারের অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত উচ্চ পর্যায়ের আলোচনা। বাংলাদেশ সময় রাত 8টায় জাতিসংঘ সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হবে মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুর পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভা। সম্মেলনে থাকবেন জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক আদালতের আইন বিশেষজ্ঞ, দাতা সংস্থা এবং উন্নয়ন সহযোগীরা। রোহিঙ্গাদের ইন্টারন্যাশনাল ডায়াসপোরার 4 নেতা যোগ দেবেন এই সম্মেলনে। আন্তর্জাতিক অংশীদার এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সমন্বয়ে গত মাসে কক্সবাজারে প্রথম অংশীদার সংলাপ হয়। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফের 34টি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা 14 লাখ। এর মধ্যে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা বর্তমানে 12.5 লাখ। বাংলাদেশে চলমান গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি কথা জানান। ওই বৈঠকে ফেব্রুয়ারি নির্বাচনে জাতিসংঘের সমর্থন প্রত্যাশা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আগামী কয়েক মাস গুরুত্বপূর্ণ হবে। নির্বাচনের জন্য আপনাদের সমর্থন প্রয়োজন। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য ক্ষমতাচ্যুত সরকার এবং তার মিত্ররা চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন দিচ্ছে। প্রধান উপদেষ্টা উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আয়োজন এই সংকটকে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণের শীর্ষে রাখতে এবং ক্যাম্পগুলোতে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তার জন্য তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতি সমর্থন এবং সংহতি পুনর্ব্যক্ত করেন। সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সলিডারিটি ঘোষণা করছেন যে এই রিফর্মটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে এবং সামনের দিনগুলোতে ইলেকশনের আগে যে কাজগুলো ওনারা করবেন সেটার সাথে উনি অকুণ্ঠ চিত্তে তার সাপোর্টটা জানিয়েছে। তবে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি। ধর্মের ভিত্তিতে একটি গোষ্ঠী জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে জানিয়ে বিএনপির নেতা বলেন, পিআর পদ্ধতি অনুসরণকারী দেশে সরকার স্থিতিশীল থাকে না। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ এদেশ
দেশের গণতন্ত্রের উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশই হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। বয়স কোনো ফ্যাক্টর নয়, যারা ভোটে পাশ করতে পারবে তাদেরকে চূড়ান্ত মনোনয়ন দেবে বিএনপি। একই সঙ্গে যাচাই করা হবে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তাও। দলটির নীতি নির্ধারকরা বলছেন এজন্য নিরপেক্ষ সংস্থা দিয়ে বেশ কয়েকটি জরিপ করা হয়েছে। অন্যদিকে নির্বাচনী জোট নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তারা। শফিকুল হকের রিপোর্ট। আগামী ফেব্রুয়ারি নির্বাচনের সম্ভাব্য সময় হলে হাতে সময় মাত্র 4 মাস। নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো, যেখানে গুরুত্বপূর্ণ আসনে আসনে কারা লড়বেন, কোন দল থেকে, এ নিয়ে আগ্রহ আছে সাধারণ মানুষের। আর এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি থেকে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে কানাঘুষা চলছে গ্রাম থেকে শহর পর্যন্ত। এই নীতি নির্ধারক মণ্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের পিছে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, মনোনয়নে নবীন প্রবীণের সমন্বয় করা হবে, আর আন্দোলন সংগ্রামে ত্যাগীদের মূল্যায়নও মাথায় রেখেছেন তারা। এবং যারা মাঠ জরিপে উঠে আসবে যে নির্বাচনে জয় হবে, তাদেরকে নমিনেশন দেওয়া হবে। তবে যারা নির্বাচনে গত 16 বছর ছিল, মাঠে ছিল, তাদের মধ্যে থেকেই প্রার্থী বাছাই করাটা বেশি প্রাধান্য দেব। একটা দেশ তো চলে নবীন আর প্রবীণের সমন্বয়ে, শুধু আমাদের নির্বাচনটাও নবীন এবং প্রবীণের সমন্বয়ে হবে, এটাই নিয়ম আর কি, সেটাই করা হবে। এমপি হওয়ার লড়াইয়ে স্থানীয়ভাবে জনপ্রিয় হওয়া খুবই গুরুত্বপূর্ণ। মনোনয়নে সবসময় এটিকে বড় ফ্যাক্টর মনে করেন দলগুলোর নীতি নির্ধারকরা। মনোনয়ন পেতে ইচ্ছুকদের সেই মাপকাঠি যাচাই বাছাই শুরু করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেসরকারি সংস্থা দিয়ে 5টা জরিপ করিয়েছেন এবং সেখানে তার কাছে প্রত্যেক প্রার্থীর আর কি অবস্থান এলাকায় এর সম্পর্কে তথ্য রয়েছে। বয়স কোনো মেজর ফ্যাক্টর না। আমরা প্রার্থী এলাকায়, নির্বাচনী এলাকার জনপ্রিয়তাকেই প্রধান মাপকাঠি বলে আমরা মনে করি মনোনয়নের ক্ষেত্রে। আলোচনা আছে এবার শরিকদের ছাড় দিতে পারে বিএনপি। একই সঙ্গে সংসদের উচ্চকক্ষ নিয়েও বিশেষ ভাবনা আছে দলটির। নীতি নির্ধারকরা বলছেন, দুটি বিষয় মাথায় রেখেই নির্বাচনী ছক ঠিক করছেন তারা। যেসব রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাসী এবং অতীতে সংগ্রাম করেছে, যাদের ঐতিহ্য আছে, জনপ্রিয়তাও আছে, এই ধরনের দলকে সঙ্গে পেলে বিএনপি নিশ্চয়ই সাথে রাখতে চেষ্টা করবে। আমাদের যে যুগপৎ আন্দোলনের সাথীরা আছে, তাদের কাছেও আমরা বলেছি তাদের লিস্ট দেওয়ার। তাদের লিস্ট আসলে তাদের লিস্টে সমীকরণ করে করা হবে। সূত্র মতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার আগে নির্বাচনী প্রস্তুতি ও মনোনয়নের একটা অংশ শেষ করতে চায় বিএনপি। শফিকুল হক, ৭১, ঢাকা। দর্শক, এ পর্যায়ে আমরা র্যাবের মিডিয়া সেন্টারে যেতে চাই কারণ বাজারে, এবং সেখানে ডিএমপি হাজারীবাগ থানাধীন বারৈখালী এলাকা থেকে অস্ত্র উদ্ধার সহ র্যাবের যে বিভিন্ন অভিযাত্রিক সাফল্য, সেই সাফল্য সংক্রান্ত একটি ব্রিফিং করছেন র্যাবের মহাপরিচালক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানব পাচারকারী ৭৩ জন এবং অন্যান্য সহ মোট ৯,৫৫৯ জন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং এছাড়াও মাদকে আমরা প্রায় ৩,৪১৮ জন এই এক বছরে, এই আপনার জানুয়ারি থেকে এই পর্যন্ত ৩,৪১৮ জনকে গ্রেপ্তার করি এবং মামলা রুজু হয় এবং আমাদের উদ্ধার হিরোইন, ফেন্সিডিল, গাঁজা প্রচুর পরিমাণে উদ্ধার আছে। আমাদের ফেন্সিডিল উদ্ধার আছে ৫৪,৪৫৫ বোতল, গাঁজা প্রায় ১৪ টনের মতো গাঁজা আমরা উদ্ধার করি এই এক বছরে, এই আপনার জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ইয়াবা উদ্ধার আছে ৬২,৭০,০০০। এছাড়া দেশি বিদেশি মদ সহ অন্যান্য মাদকদ্রব্য আমাদের উদ্ধার আছে। তা আমরা আশা করি যে আমাদের এই অভিযানের ধারা অব্যাহত থাকবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচন করার জন্য যে রকম আইন শৃঙ্খলা পরিবেশ দরকার, সেরকম আইন শৃঙ্খলার একটি পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হব। এই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য এবং র্যাব তো অবশ্যই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে আমরা এই সময়ের মধ্যে সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারব। তো আপনাদেরকে ধন্যবাদ। কারণ বাজারে র্যাবের যে মিডিয়া সেন্টার, সেখানে আমরা ছিলাম। র্যাব মহাপরিচালক ব্রিফ করছিলেন। এইমাত্র সেই ব্রিফিংটাও শেষ হলো। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং নিশ্চয়ই এ বিষয়ে আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে।
ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর এবং গুইমারার উপজেলার পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং সেখানে এখনো থমথমে অবস্থা রয়েছে। এদিকে যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলছে। সংগঠনটির পক্ষ থেকে সোমবার খাগড়াছড়ি চট্টগ্রাম এবং খাগড়াছড়ি ঢাকা সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দিলেও আজ এখন পর্যন্ত কোনো যানবাহন শহর ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ অচল হয়ে রয়েছে। খাগড়াছড়ি শহর, শহরতলি এবং গুইমারার বেশিরভাগ দোকানপাট খোলেনি। এছাড়া নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, রোববার সহিংসতায় নিহত 3 জন পাহাড়ির মরদেহ ময়নাতদন্ত শেষে সোমবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এলাকায় সেনাবাহিনী টহলের পাশাপাশি 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় 144 ধারা বহাল আছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, অবস্থা স্বাভাবিক হয়ে আসলে নির্দেশনা তুলে নেওয়া হবে। ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন। সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের সময় বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে দেশীয় এবং অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ার করা, এই ব্যাপারটিও ভালো দেখায় না। সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ, এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা রক্ষা নিশ্চিত এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে। 2 বছর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসায় খুন হন গৃহবধূ সোমা আক্তার। পরিবারের ধারণা ছিল বাড়িতে চুরি করতে এসে কেউ তাকে হত্যা করেছে। 2 বছর পর পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা বলছেন, শালিকার সাথে পরকীয়ার জেরে দুলাভাই সহ দুজনে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সোমা আক্তারকে। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন আশিক মাহমুদ, ছবি তুলেছেন আমানুল্লাহ আমান। 2023 সালের 7 নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসায় খুন হন সোমা আক্তার নামের এই গৃহবধূ। ঘটনার পর সোমা আক্তারের মা সাজেদা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। ওই সময় সন্দেহভাজন হিসেবে সোমার বোন সোহানা আক্তারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে থানা পুলিশ। যদিও তখন হত্যার রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয় তারা। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় নারায়ণগঞ্জ জেলা পিবিআই। মামলার তদন্ত কর্মকর্তা আবারও আদালতের অনুমতি নিয়ে সোহানা আক্তারকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোহানা তার বোনকে হত্যার দায় স্বীকার করে, জানায় দুলাভাইয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, তাই দুজনে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সোহানা আদালতে জবানবন্দি দেওয়ার পর গত 25 সেপ্টেম্বর সোমা আক্তারের স্বামী শহীদুল্লাহকে গ্রেপ্তার করে পিবিআই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেও হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। প্রতিদিনের মতো এই ঘরেই ঘুমিয়েছিল সোমা আক্তার। সকালে ঘুমন্ত অবস্থায় তাকে তারই বোন এবং স্বামী পরিকল্পিতভাবে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর গল্প সাজায় চোর চুরি করতে এসে তাকে হত্যা করে পালিয়ে গেছে। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছে পিবিআইয়ের জালে। ঘটনাটা যখন ঘটে তখন ডিসিস্টের স্বামী শহীদুল্লাহ সে এটার একটা চুরির ঘটনা বলে এটা একটা ঘটনা শেষ সিজন করে। পরবর্তীতে যখন আমরা তদন্ত করি, তদন্তকালে আমরা পাই যে আসলে এটা কোনো একটা চুরির ঘটনা না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। শহীদুল্লাহ এটাই বলতে চেয়েছে যে যেহেতু তার শালিকার সঙ্গে তার 4-5 বছর তার প্রেমের সম্পর্ক, শহীদুল্লাহ এবং সোহানা তারা দুজন মিলে পরিকল্পনা করে যে তার এই ভিকটিমকে হত্যা করে তারা নিজেরাই দাম্পত্য জীবন শুরু করবে। শুধুমাত্র এই ধারণার বশবর্তী হয়ে তারা এই ভিকটিমকে হত্যা করে। সোমাকে যখন হত্যা করা হয় তখন তার ছেলে এই লামিমের বয়স মাত্র 1 বছর আর মেয়ে লামিয়ার বয়স 10। মায়ের মৃত্যুর পর গত 2 বছর বাবার কাছেই বড় হচ্ছিল তারা। সর্বশেষ বাবা ও মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। এখন তাদের দুজনকে নিয়ে চরম বিপাকে পড়েছেন দাদি হাফিজা খাতুন। আমাদের আর কেউ নাই, আমার ভূত ছাড়া কেউ নাই, আমার ভূতেরা চাই, আমার ভূত আমার কাছে আনবে। আমি একটাই চাই আমার বাবারা যাতে ফিরিয়ে দেয়। পরকীয়া প্রেমের পরিণতি কতটা ভয়াবহ, সোমা হত্যার ঘটনাটি তার অন্যতম উদাহরণ। একদিকে স্ত্রী হত্যা, অন্যদিকে অনিশ্চয়তায় ডুবে গেছে সন্তানদের ভবিষ্যৎ। স্থানীয়রা বলছে এই হত্যার ঘটনাটি সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। আশিক মাহমুদ, ৭১, নারায়ণগঞ্জ।
খুন, জখম, অপহরণ, গুম এবং নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকাই ফ্যাসিস্ট সরকারের মূল উদ্দেশ্য ছিল বলে জবানবন্দিতে জানালেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার হচ্ছে বিটিভি এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। সকালে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতন সাক্ষ্য দিতে গিয়ে তিনি আরও জানান, এজন্য জুলাই অভ্যুত্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার সমর্থকরা 41 জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড চালিয়েছে। এছাড়া 50 জেলায় ব্যবহার হয়েছে মারণাস্ত্র। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তিনি জবানবন্দি দিচ্ছেন। এই মামলায় গ্রেপ্তার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে নিয়ে আসা হয় ট্রাইব্যুনালে। ওদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে প্রথম শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী অসুস্থ থাকায় আজকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 অক্টোবর। এর আগে এই মামলায় গ্রেপ্তার 6 আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ আগামী ফেব্রুয়ারির মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি একথা জানান। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিসে কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। অলরেডি কিন্তু আপনারা জানেন অ্যাসেট ফ্রিজ করা হয়েছে বাইরে বেশগুলো কতগুলো দেশকে, কোথাও ওদের টাকা আছে, কোথাও অ্যাকাউন্ট আছে, কোন কোন দেশে ওদের পাসপোর্ট আছে, সেটাও কিন্তু তথ্য আছে। স্পেশালি আমরা চাল আমদানির জন্য প্রিন্সিপাল এগ্রি করেছি চালের জন্য, কারণ চালের স্টক আছে কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে। আপনারা জানেন পার্শ্বদেশ থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। কোনো বিদেশি প্রতিষ্ঠান নয়, এবার চট্টগ্রাম বন্দরে জেনারেল কার্গো বার্থ জিসিবির আধুনিকায়নে 7,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে দেশের ব্যবসায়ীরাই। ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, যুগ যুগ ধরে কোনো রকম অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়াই পুরনো পদ্ধতিতে চলছে বন্দরের এই জিসিবি বার্থ। তাই পিপিপির মাধ্যমে 627 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে এখনকার 13টি বার্থকে 6টি গ্র্যান্টি ক্রেনের সহায়তায় বিশ্বমানের গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে বন্দর কর্তৃপক্ষকে প্রস্তাব দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের জিসিবি টার্মিনাল আধুনিক রূপ দেওয়ার উদ্যোগে এবার সামিল হতে চলেছে দেশের ব্যবসায়ীরা। সম্প্রতি তারা চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের হাতে তুলে দেন 7,000 কোটি টাকার মেগা প্রকল্পের পরিকল্পনা। তবে এক্ষেত্রে বন্দরকে 1 টাকাও খরচ করতে হবে না। পুরো টাকার যোগান আসবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেল প্রস্তাবিত এই বিনিয়োগের পরিমাণ প্রায় 627 মিলিয়ন মার্কিন ডলার। মূলত এই বার্থ অপারেটর প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই বন্দরের জিসিবি অংশ পরিচালনা করছিল। আমরা মনে করি যে আমরা একটা পোর্শন কাজ করার জন্য আমরা ডিজার্ভ করি আমাদের সক্ষমতা বলে। তো ওই কথা আমরা মাথায় রেখে আমরা একটা চট্টগ্রাম বন্দরকে প্রস্তাবনা দিয়েছি। আমরা খুব কনফিডেন্ট যে বিদেশি যে অপারেটররা আছে তাদের চাইতে আমরা বহুগুণ বেশি সার্ভিস এবং এফিসিয়েন্সি আমরা চট্টগ্রাম দেশকে দেখাতে পারবো, চট্টগ্রাম বন্দরকে আমরা দেখাতে পারবো। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, 1,000 কোটি টাকায় কেনা 18টি অত্যাধুনিক গান্ট্রি ক্রেনের মধ্যে 14টি বসানো হয়েছে বন্দরের নিউ রিমুভিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে, আর বাকি 4টি গান্ট্রি ক্রেন বসেছে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটিতে। জিসিবি 13টি বার্থের মধ্যে বর্তমানে 12টি পুরোদমে জাহাজ ফেরানোর কাজের উপযোগী। এর মধ্যে 1 থেকে 6 নম্বর বার্থ 1979 সালে কার্যক্রম শুরু হলেও বাকিগুলো 1954 সাল থেকেই সেবা দিচ্ছে। আর 2024-25 অর্থ বছরে 6টি কন্টেইনার বার্থে 11,29,000 TEUS কন্টেইনার এবং বাকি 6টি কার্গো বার্থে 86,56,000 মেট্রিক টন বাল্ক পণ্য ওঠানামা করছে। জিসিবি পুরো এলাকাটা 1 থেকে 13 নম্বর যেটি পর্যন্ত ওনারা এটা কনস্ট্রাকশন করবে, নতুন টার্মিনাল তৈরি করবে এবং তারা নিজেরাই ইনভেস্ট করবে, এরকম একটা প্রপোজাল আমাদের কাছে এসছে। তো এটা আমরা এখন আমাদের চট্টগ্রাম বন্দরের কি রিকোয়ারমেন্টস আছে সেই ভিত্তিতে আমরা সেটা একটু যাচাই বাছাই করে দেখব। পরিকল্পনা অনুযায়ী 627 মিলিয়ন ডলার মোট খরচের মধ্যে 6টি গান্ট্রি ক্রেন সহ অন্যান্য যন্ত্রপাতি কিনতে খরচ হবে 109 মিলিয়ন মার্কিন ডলার। বাকি 517 মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের কাজে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে এবং এনসিটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ড্রাই ডক লিমিটেড পরিচালনা করছে।
যাচাই করার পরে যেটা রিজনেবল হবে, যেটা আমাদের জন্য প্রযোজ্য হবে, সেগুলো আমরা বেছে নিয়ে কিভাবে কি পদ্ধতি কাজ করব, যাতে দেশ এবং জাতীয় পোর্ট এটা একটা সুন্দরভাবে পরিচালিত করতে পারে, সেদিকে নজর থাকবে আমাদের সামনে। বর্তমান জিসিবির 13টি পুরনো বার্থকে আধুনিক সুবিধা সম্পন্ন বার্থে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এর সাথে যুক্ত হবে 6টি আধুনিক গ্যান্ট্রি ক্রেন, যা আগে কখনোই এই টার্মিনালে ব্যবহৃত হয়নি। শাকিলা শম্পা, ৭১। দ্রুত এগোচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের কাজ। বন্দর কর্তৃপক্ষ বলছে বর্তমানে এখানে জেটি, টার্মিনাল, শেড এবং ইয়ার্ড নির্মাণের কাজ চলছে। প্রায় ৬৫০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি কেবল দেশের নয়, গোটা দক্ষিণ এশিয়ার বাণিজ্য এবং লজিস্টিক্স ব্যবস্থায় এক অনন্য মাত্রা যোগ করবে। এর মধ্যে জাপানি উন্নয়ন সংস্থায় জায়গা ৫৫০০ কোটি টাকার পাশাপাশি বাকি ১০০০ কোটি টাকার যোগান দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর আরও একটি প্রতিবেদন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের আওতায় প্যাকেজ ১-এর অধীনে 2টি জেটি নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান কনস্ট্রাকশন ও টুয়া কর্পোরেশনের সঙ্গে গত ২২ এপ্রিল চুক্তি সই করেছে। ৯৫০০ কোটি টাকা খরচ করে ৪ বছর আগেই তৈরি করা হয়েছিল ১৪ মিটার গভীরতা এবং ৬ কিলোমিটার দীর্ঘ নৌ চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামোগত নির্মাণ। দীর্ঘদিনের সেই জটগুলো অবশেষে খুলতে শুরু করেছে। চিটং পোর্টে মাত্র ১০ মিটারের ড্রাফটে জাহাজ আনতে পারি এবং প্রায় ২ থেকে ২.৫ টিউজের বেশি যেগুলো ক্যারি করতে পারে না এই সমস্ত জাহাজ। তো সেখানে আমরা আশা করছি ৭ থেকে ৮,০০০ টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। তো এটা একদিক দিয়ে দেশের অর্থনীতিতে একটা ভালো অবদান রাখবে। মাতারবাড়ি বন্দরের মূল আকর্ষণ হচ্ছে এর জেটি নির্মাণ। এখানে এমনভাবে জেটি তৈরি হচ্ছে যাতে বিশ্বের সর্বাধুনিক ও বৃহৎ কন্টেনারবাহী জাহাজ সরাসরি নোঙর করতে পারবে। টেকনোলজিগুলো যখন ৩-৪ বছর পর আসবে বাংলাদেশে, এটা যেন আধুনিক বিশ্বের সাথে এটা যেন তাল মিলিয়ে চলতে পারে। এই জন্য আমরা এখন থেকে আমাদের সব কনসেপ্টই হলো যে গ্রিন টেকনোলজি, যাতে আমরা এনভায়রনমেন্টাল যে কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে আইএমওর গাইডলাইনে, সেটা যেন আমরা পালন করতে পারি। বঙ্গোপসাগরের গভীর পানির সুবিধা ব্যবহার করে এই বন্দরের জেটি আন্তর্জাতিক শিপিং রুটে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে। এছাড়া থাকবে অন্তত ১০,০০০ কন্টেইনার ধারণ ক্ষমতার একটি টার্মিনাল। আর মাতারবাড়ির সাথে ঢাকা অথবা চট্টগ্রামের যোগাযোগ যেটা আছে, এটি পাশাপাশি যখন ডেভেলপ করে যাবে তখন সারা দেশ এটার মাধ্যমে উপকৃত হবে। কারণ মাতারবাড়ি তৈরি করা হয়েছে সারা দেশকে সার্ভ করার জন্য। ইভেন দেশের বাহিরেও যদি চাহিদা থাকে, সেটাকেও ডিপ সি পোর্টের মাধ্যমে সার্ভ করার জন্য। আগামী ২০২৯ সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের। শরীফ আজাদ প্রীতম, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।